প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের এই ভিডিওতে বসে কবিতার জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে শোনাবো, যাতে তোমরা এমসিকিউ সহজে পারো এবং সৃজনশীলের ক নাম্বার প্রশ্নগুলো পারো। তো সেই ক্ষেত্রে আমাদের মনোযোগ দিয়ে এই ভিডিওটা শুনতে হবে অথবা দেখতে হবে। তোমরা যদি না দেখতে চাও তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো, তাহলেও তোমরা বুঝে যাবে। সবার আগে যে কবিতাটা লিখছে তার নাম জানবে। তো আল মাহমুদ এই কবিতাটা লিখছেন বসেক। তো এই কবিতায় কি বোঝানো আছে তোমরা অবশ্যই জানো। যদি তোমরা আমার মূল ভাব পড়ে থাকো বা ব্যাখ্যা, এই কবিতার ব্যাখ্যার ভিডিওটি দেখে থাকো, তাহলে তোমরা জানবে। এই কবিতায় বৈশাখ মাসকে, বৈশাখের যে একটা প্রবল ঝড়, এটাকে সে বুঝিয়েছেন যে কিভাবে বৈশাখের ঝড় মানুষের উপর, শুধু মানুষ নয় প্রাণীদের উপর আঘাত হানে। চলো আমরা যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন পড়ব, যেটা এমসিকিউর জন্য সাহায্য করবে, সেজন্য আমরা পড়ি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিবে, যাতে এই পরবর্তী ভিডিওগুলো পেতে পারো তোমরা যারা নতুন। চলো এখন আমরা এখানে পড়ি। আল মাহমুদ কবে জন্মগ্রহণ করে? আল মাহমুদ 1936 সালে জন্মগ্রহণ করে। আল মাহমুদের জন্মস্থান কোথায়? আল মাহমুদের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে। আল মাহমুদের প্রকৃত নাম কি? আল মাহমুদের প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। এটা মনে রাখবে, প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। আল মাহমুদ দীর্ঘকাল কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? আল মাহমুদ দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। আল মাহমুদ পরবর্তীতে কোন প্রতিষ্ঠানে যোগ দেন? তিনি শিল্পকলা একাডেমিতে যোগ দেন। পরবর্তীতে শিল্পকলা একাডেমিতে আল মাহমুদ কোন পদ থেকে অবসর নেন? পরিচালক পদ থেকে অবসর নেন। স্বাধীনতার পর আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক হন? দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক হন। আল মাহমুদের কবিতায় কোন প্রবণতা স্পষ্টভাবে দেখা যায়? ঐতিহ্যপ্রীতি। তোমরা সবসময় মনে রাখবে, আল মাহমুদের যে কবিতাগুলো আছে সবগুলো কবিতাতে ঐতিহ্যপ্রীতি দেখা যায়। ঐতিহ্যপ্রীতি মানে হচ্ছে আমাদের অতীতের গৌরব, এগুলো দেখা যায়। হ্যাঁ, আমাদের বংশ পরম্পরা, তারপরে আমাদের বাঙালি জাত, মানে এগুলো যত কিছু আছে এগুলো ঐতিহ্যপ্রীতি দেখা যায়। আল মাহমুদের একটি কথাসাহিত্যিক গ্রন্থের নাম কি? পানকৌড়ির রক্ত। পাখির কাছে ফুলের কাছে কী ধরনের বই? শিশুতোষ কবিতার বই। আল মাহমুদ কখন মৃত্যুবরণ করেন? আল মাহমুদ 2019 সালের 15 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এই গেল হচ্ছে কবি সম্পর্কে ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলো, এইগুলো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। এরপর এখন আমরা কবিতা সম্পর্কে পড়ব। এটা খুবই ইম্পর্টেন্ট। কবিতা সম্পর্কে বেশিরভাগ জ্ঞানমূলক প্রশ্ন আসে এবং এমসিকিউ আসে। বসে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা মনে রাখবে, বসে কবিতাটা হচ্ছে পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কোন বাতাসের কথা বলা হয়েছে কবিতায়? এখানে বৈশাখের ঝড়ো হাওয়ার কথা বলা হয়েছে। বসে কবিতায় এদেশের পরাক্রমশালী মাস কোনটি? বসে কবিতায় যে মাসের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে বৈশাখ মাস। পরাক্রমশালী মাস হচ্ছে বৈশাখ মাস। বৈশাখী বাতাসে কিসের ঝাঁক ভেঙে যায়? বৈশাখী বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়। যখন এটার মানে তো তোমরা জানোই যে বৈশাখ মাসে যে বাতাসটা আসে অনেক জোরে, বুনো হাঁসরা তো ঝাঁকে ঝাঁকে চলে, দলে দলে, তখন তাদের ঝাঁক ভেঙে দেয়। এত স্পিডে বাতাস আসে যে তারা উঠতে পারে না। টেলিগ্রাফের খামগুলোকে কে নইয়ে দেয়? টেলিগ্রাফের খামগুলো বৈশাখের ঝড়ো বাতাস নইয়ে দেয়। বাতাসে বেগুন পাতার বাসা ছিঁড়ে যায় কাদের? টুনটুনিদের। মনে রাখবে, বাতাসে বেগুন টুনটুনিরা বাসা বাঁধে হচ্ছে বেগুন পাতায়। তো ওই বেগুন পাতা বলছে বেগুন পাতার বাসা ছিঁড়ে যায়। বাতাস কার ভাতের হাঁড়ি উল্টে ফেলে দেয়? বাতাস দুঃখিনী মায়ের ভাতের হাঁড়ি উল্টে ফেলে দেয়। কবিতায় বাতাস কার ঘর উড়িয়ে দিয়ে মজা পায়? কবিতায় বাতাস বাবুই পাখির ঘর উড়িয়ে দিয়ে মজা পায়। কবি কোথায় মহাবীর হনুমানের কীর্তিগাথা পড়েছেন? কবি রামায়ণে মহাবীর হনুমানের কীর্তিগাথা পড়েছেন। বসে কবিতায় কাকে নিষ্ঠুর বলা হয়েছে? বসে কবিতায় বাতাসকে নিষ্ঠুর বলা হয়েছে। তোমরা এখানে বৈশাখী বাতাসও লিখতে পারো, তাও হবে। বৈশাখী বাতাসকে নিষ্ঠুর বলা হয়েছে। বাতাস কার ঘরের খুঁটি উড়িয়ে নিল? বাতাস গরিব চাষির ঘরের খুঁটি উড়িয়ে নিল। লোক ঠকিয়ে মানুষ কি করে? লোক ঠকিয়ে মানুষ প্রসাদ করে। প্রসাদ মানে হচ্ছে অট্টালিকা, বড় বড় দালান, এগুলো লোক ঠকিয়ে করে। বসে কবিতায় কোন রাজার কথা উল্লেখ করা হয়েছে? বসে কবিতায় রাজা সোলেমানের কথা উল্লেখ করা হয়েছে। রাজা সোলেমানের তলোয়ার কার মাথা কাটত? অত্যাচারীর মাথা কাটতো। এটা মনে রাখবে, তলোয়ার। দেখো তোমরা যখন এই যে জ্ঞানমূলকটা পড়বে, এখানে কিন্তু একটা জ্ঞানমূলক দিয়ে অনেকগুলো এমসিকিউ হয়। যদি আমি এখানে দেখো এটাতে উল্টাই করি, রাজা সোলেমান তলোয়ার দিয়ে কি কাটতো? মাথা কাটতো। আবার রাজা সোলেমান মাথা কাটতো কি দিয়ে? তলোয়ার দিয়ে। এইভাবে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় বারবার এরকম ঘুরাই পেঁচায় আসে। তো এইরকম মনে রাখবা যে আমি যেই প্রশ্ন তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে প্রশ্নটাও শুনবে এবং উত্তরটাও শুনবে, যাতে করে তোমরা এই একটা জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে 10টা এমসিকিউ পারতে পারো।
কবিদের এক মহান রাজাকে, কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ। এটা বোশেক কবিতায় রবীন্দ্রনাথের কথা উল্লেখ করা হয়েছে। বোশেকের হাওয়া কিসে আঘাত করে? জেটের পাখায় আঘাত করে। ঝড় কিভাবে নদীর পানি তুলে ফেলে? ঝড় পানি শূন্যে, মানে পানি শূন্যে ছড়িয়ে দেয়। যখন ঝড় নদীর পানি শূন্যে ছড়িয়ে দেয়, মানে যখন বেশি বাতাস আসে তখন নদীর পানি শূন্যে উঠে যায়, এটা বলা হয়েছে। ঝড় টেলিগ্রাফের কি ক্ষতি করে? টেলিগ্রাফের যে থামগুলো এগুলো নইয়ে দেয়। কবি হাওয়াকে কি মিনতি করেন? কবি হাওয়াকে থামার মিনতি করেন। হাওয়া কিসের দড়ি ছিঁড়ে ফেলে? হাওয়া গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে ফেলে। ঝড় কিসের হাঁড়ি উল্টে দেয়? ঝড় দুঃখী মায়ের ভাতের হাঁড়ি উল্টে দেয়। ঝড় কি পাখির বাসা ছিঁড়ে ফেলে? মানে কোন পাখির বাসা ছিঁড়ে ফেলে এখানে? তো টুনটুনি পাখিদের বাসা ছিঁড়ে ফেলে। একটা প্রশ্নকে আমি একটু ভিন্নভাবে করেছি যাতে তোমাদের জ্ঞানমূলকগুলো বা এমসিকিউ বুঝতে সুবিধা হয়। হাওয়াকে কি উপমা দেওয়া হয়েছে? হাওয়াকে মহাপ্রতাপশালী দেবতার উপমা দেওয়া আছে। কালিদাসের কোন কাব্যে হাওয়ার কথা বলা আছে? মেঘদূত কাব্যে হাওয়ার কথা বলা আছে। কবি হাওয়াকে নিষ্ঠুর কেন বলেছেন? কবি হাওয়াকে গরিবের ঘরবাড়ি উড়িয়ে দেয় বলে নিষ্ঠুর বলেছেন। হাওয়া ধনী লোকদের কি ক্ষতি করতে পারে না? হাওয়া ধনী লোকদের প্রসাদের একটা ইটও খসাতে পারে না। কারণ এটা মানে কি জানো তোমরা, যখন আমাদের যে বৈশাখের মাসে ঝড় আসে তখন গরিবের যে খড়কুটোর ঘর বা টিনের ঘর এটি উড়িয়ে নেয়, কিন্তু যে ধনীরা যে দালান গড়েছে এটা কিন্তু উড়াতে পারে না, কারণ এটা অনেক শক্ত। এইখানে বসে কবিতায় সেটাই বলা হয়েছে। কবি কী ধরনের সুবিচারের গল্প শুনেছেন? কবি শুনেছেন অত্যাচারীর মাথা কাটা এবং অহংকারীদের ধ্বংসের গল্প। কোন রাজা হাওয়াকে বাহন হিসেবে ব্যবহার করতেন? রাজা সুলাইমান এই ব্যবহার করতেন, মানে হাওয়াকে তিনি ব্যবহার করতেন। যদি তোমরা ইসলাম শিক্ষা পড়ো সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে, তাহলে তোমরা জানবে যে হাওয়াকে তিনি বাহন হিসেবে ব্যবহার করতেন। তারপরে কোন কবি হাওয়ার কাছে করজোড় মিনতি করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর হাওয়াকে করজোড় মিনতি করেছিলেন, যেটা বসে কবিতা উল্লেখ আছে। রবীন্দ্রনাথ হাওয়াকে কী মিনতি করেছিলেন? মানে হাওয়াকে কী মিনতি করেছিলেন যে তুমি এটা করবে? পুরনো মরা অদরকারি জিনিস উড়িয়ে দিতে বলেছিলেন, যেগুলো পুরনো অদরকারি কোনো কাজে লাগে না সেগুলোকে উড়িয়ে দিতে বলেছিলেন হাওয়াকে। কবি হাওয়াকে ধ্বংস করতে বলেন কাদের? মানে কাদেরকে ধ্বংস করতে বলেছেন? বলছেন যে বিভেদকারী এবং পরগাছাদের, যারা মানুষের মাঝে পার্থক্য সৃষ্টি করে, এবং পরগাছা যাদের কোনো কাজ নেই সমাজে, তাদেরকে ধ্বংস করতে বলেছেন। পরগাছা বলতে কবি কাদের বোঝাতে চেয়েছেন? পরগাছা বলতে কবি বোঝাতে চেয়েছেন যারা পরের শ্রমে দালান গাড়ে, মানে পরকে ঠকিয়ে, মানুষকে ঠকিয়ে যারা অট্টালিকা প্রসাদ করে, তাদেরকে ধ্বংস করতে বলেছেন। কবি কার বাহাদুরি গুড়িয়ে দিতে বলেন? কবি অন্যের শ্রমে গড়া বৃত্তের, মানে অন্যের শ্রম দিয়ে গড়া সম্পদকে এদেরকে বলেন বাহাদুরি গুড়িয়ে দিতে। হাওয়া বাবুই পাখির কি ক্ষতি করে? হাওয়া বাবুই পাখির ঘর উড়িয়ে দেয়। ঝড় কার পাল ছিঁড়ে দেয়? গরিব মাঝির। কবি হাওয়াকে কোন দেবতার সঙ্গে তুলনা করেছেন? মনে রাখবে হনুমানের পিতার সঙ্গে তুলনা করেছেন। কবি হাওয়াকে হনুমানের পিতার সঙ্গে। কবির মতে হাওয়ার কী কাজ হওয়া উচিত? অন্যায় অত্যাচার ধ্বংস করা উচিত। কবি বৈশাখের হাওয়াকে কী নামে সম্বোধন করেছেন? মহাপ্রতাপশালী নামে সম্বোধন করেছেন। এই গেল হচ্ছে বৈশাখ কবিতার যে কবিতা সম্পর্কে যে জ্ঞানমূলকগুলো আছে সেগুলো। এর বাহিরে তোমাদের কোনো এমসিকিউই আসবে না এবং কোনো জ্ঞানমূলকই আসবে না। এগুলো মনোযোগ সহকারে যদি তোমরা শোনো তাহলে তোমরা এইগুলো বুঝতে পারবে এবং এমসিকিউর অ্যান্সার প্লাস জ্ঞানমূলকের অ্যান্সার সহজেই পরীক্ষা করতে পারবে। এখন আমরা আসি শব্দ অর্থ সম্পর্কে। এই কবিতায় যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থ সম্পর্কে আমরা পড়ি। বুনো হাঁস কাকে বলে? যে হাঁস গৃহপালিত নয়, বনে থাকে। আমরা সাধারণত যে হাঁস বাসা বাড়িতে পালি এগুলোকে বুনো হাঁস বলে না। বুনো হাঁস এক ধরনের হাঁস যারা বনে থাকে, খুব এখন একটা দেখা যায় না। জেট কি? জেট হচ্ছে একটি দ্রুত গতিসম্পন্ন উড়োজাহাজ। টেলিগ্রাফ কী কাজে ব্যবহার করা হতো? যখন টেলিগ্রাফ আবিষ্কার হচ্ছে তখন এটা কী কাজে ব্যবহার করতো? টেলিগ্রাফ সংকেতের সাহায্যে দূরে বক্তব্য প্রেরণের জন্য ব্যবহার করতো। এখন এটি ব্যবহার করা হয় না, কিন্তু তখনকার সময় দূরে বক্তব্য প্রেরণের জন্য, আমরা যে এখন টেলিফোনে যে কথা বলি বা মোবাইল ফোনে কথা বলি, এই কথাগুলো তখন টেলিগ্রাফের মাধ্যমে পৌঁছানো হতো। টেলিগ্রাফ কখন বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয়? 1837 সালে এটি বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয়। তিষ্ট শব্দের অর্থ কী? তিষ্ট শব্দের অর্থ হচ্ছে স্থির হও। রামায়ণ কী ধরনের সাহিত্য? রামায়ণ হচ্ছে একটি মহাকাব্য। রামায়ণের রচিতাকে? রামায়ণের রচয়িতা হচ্ছে বাল্মীকি, এটা মনে রাখবে, বাল্মীকি। এখানে যদি আমরা ওই যে মহা উচ্চারণ আছে তো বাল্মীকি হয় উচ্চারণ আর কি। বাল্মীকি হচ্ছে রামায়ণের রচিতা। আমি প্রথমে ভুল উচ্চারণটা করেছি, তো বাল্মীকি। মহাবীর হনুমানকে? মহাবীর হনুমান হচ্ছে রামায়ণের একটা চরিত্র। রামায়ণে বীর হনুমানের যে চরিত্র আছে এটাকে মহাবীর হনুমান বলা হয়েছে। মেঘদূতের রচয়িতাকে? মেঘদূতের রচয়িতা হচ্ছে কালিদাস। কালিদাস একজন কবি যিনি সংস্কৃত ভাষার কবি। পরের জ্ঞানমূলকটা পড়ি তাহলেই বুঝবে কালিদাস কোন ভাষার কবি ছিলেন? সংস্কৃত ভাষার। মেঘদূতম কিসের নাম?
এটি কাব্যগ্রন্থের নাম। এটি বাংলায় পরিচিত হচ্ছে মেঘদূত নামে। আমরা যে মেঘদূত যে একটু আগে যে কাব্যটা পড়লাম, এটার সংস্কৃত নাম হচ্ছে মেঘদূতম। এটা মনে রাখবে, মেঘদূতম। এটা বাংলায় মেঘদূত নামে পরিচিত। এখন রাজা সোলেমান কে ছিলেন? রাজা সোলেমান ছিলেন ডেভিডের পুত্র ও ইসরায়েলের তৃতীয় রাজা। অদরকারি শব্দের অর্থ কী? অদরকারি শব্দের অর্থ যার প্রয়োজন নেই। মেঘদূত কাব্য কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। কালিদাস কোন ভাষার কবি ছিলেন? সংস্কৃত ভাষার কবি। তো আশা করি তোমরা এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শোনো এবং দেখো, তাহলে তোমরা এই সম্পূর্ণ বসে কবিতার এমসিকিউ প্লাস জ্ঞানমূলকগুলো পারবে। যদি আমি অনেক দ্রুত যেহেতু বলছি ভিডিওটা শর্ট করার জন্য, তোমরা আরেকবার ভিডিওটা রিপিট করে দেখবে, তাহলে তোমরা বুঝে যাবে যে এই আরও যদি মনে হয় যে তোমাদের আরও দেখার প্রয়োজন হয়নি কমপ্লিট করা, তাহলে আরেকবার দেখবে, তাহলে বুঝে যাবে। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনে ক্লিক করে দাও। আজকের জন্য আল্লাহ হাফেজ।